গাজার রাফায় মাটির গভীরে এক রাজনৈতিক টাইম বোমা টিকটিক করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ডাকনাম বিবি, মুখোমুখি দাঁড়িয়েছেন এক কঠিন আমেরিকান চাপের। আর এই চাপের উৎস স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। খবর আসছে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে বাধ্য করছে এক চাঞ্চল্যকর কাজ করতে। সুড়ঙ্গে আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদ পথ করে দিতে হবে। মধ্যপ্রাচ্যের একজন কূটনীতিক টাইমস ইসরায়েলে এই বিস্ফোরক দাবি করেছেন। দক্ষিণ গাজার হলুদ প্রথার ইসরায়েলি নিয়ন্ত্রিত পাশে এক সুড়ঙ্গে প্রায় 100 থেকে 200 হামাস কর্মী আটকা পড়েছে বলে জানা গেছে। আর তাদের যেন কোনো ক্ষতি না হয় সেই মর্মে তাদের ক্ষতি করো না বার্তা এসেছে ওয়াশিংটন থেকে। ট্রাম্পের 20 দফা ফর্মুলা, হামাসের জন্য সাধারণ ক্ষমা। এই উদ্যোগ আসলে গাজা সংঘাতের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা সূত্রের অংশ। এই সূত্রে বলা হয়েছে যে হামাস সদস্যরা শান্তিপূর্ণ সহাবস্থান এবং অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দেবে, তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। যোদ্ধারা কিরিয়াত গ্যাটে মার্কিন নেতৃত্বাধীন কেন্দ্রে তাদের অস্ত্র জমা দেবে। তারপর তাদের হয় নিরাপদে অন্য দেশে চলে যেতে দেয়া হবে অথবা হলুদ রেখার পশ্চিমে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে ফিরে যেতে দেয়া হবে। এ যেন এক বিস্ময়কর প্রস্তাব, শত্রুদের জন্য মুক্তির দরজা খুলে দেয়া। নেতানিয়াহু সেপ্টেম্বরে এই কাঠামোগত প্রস্তাবটি মৌখিকভাবে গ্রহণ করেছিলেন বটে, কিন্তু হামাসকে নিরাপদ যাত্রা প্রদান এর বিষয়টি তখন থেকেই ছিল অমীমাংসিত। ইসরায়েল এখন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। তাদের সাফ কথা, অনেক হামাস যোদ্ধা আক্রমণের জন্য দায়ী, তাই আইডিএফ তাদের হেফাজতের প্রয়োজন। ট্রাম্পের প্রস্তাবে সায় দেওয়া মানে যুদ্ধাপরাধীদের হাত ছেড়ে দেয়া, যা নেতানিয়াহুর জন্য এক রাজনৈতিক আত্মহত্যা। তবে এই টানাপোড়েনের মূলে রয়েছে হামাসের অদম্য সামরিক শক্তি। গাজার মাটির তলায় তাদের রয়েছে সুড়ঙ্গের বিশাল এক অদৃশ্য দুর্গ বা টানেল নেটওয়ার্ক। এই টানেলগুলোই তাদের দীর্ঘকাল ধরে লড়াই করার প্রধান অস্ত্র, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক বিশাল মাথা ব্যথা। বিশেষত রাফা এর সুড়ঙ্গ নেটওয়ার্ক এতটাই গুরুত্বপূর্ণ যে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মৃতদেহ উদ্ধারের সময় টানেলে আঘাত করা এড়িয়ে গেছেন, এই আশঙ্কায় যে তার অবশিষ্টাংশ হারিয়ে যেতে পারে। যদিও পরে এই দাবি প্রত্যাহার করা হয়, কিন্তু এটি স্পষ্ট করে যে হামাসের এই মাটির তলার সাম্রাজ্য ইসরায়েলকে কতটা চিন্তায় রেখেছে। হামাসকে মুক্তি দিয়ে কি ইসরায়েলকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে, নাকি নেতানিয়াহু তার দেশের নিরাপত্তা রক্ষায় অনড় থেকে আমেরিকার বিরুদ্ধে এই কূটনৈতিক যুদ্ধ চালিয়ে যাবেন? গাজার মাটিতে হামাস যোদ্ধাদের ভাগ্য এখন নির্ভর করছে ওয়াশিংটন, তেল আভিভ এবং রাফায়ের সুড়ঙ্গের ত্রিমুখী দ্বন্দ্বে। অবশেষে কি পরমাণু ক্ষমতাধর হয়ে উঠল ইরান? জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর রিপোর্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবির ভিত্তিতে তেহরানের সামরিক সক্ষমতা নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছে তা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই জল্পনা যদি সত্যি হয়, তবে ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তিতে পরিণত হবে। পরমাণু সক্ষমতায় ইরান, ট্রাম্পের দাবি কি মিথ্যা? গত জুনে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কিন্তু তার সেই দাবিকে সরাসরি মিথ্যা প্রমাণিত করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA। IAEA এর প্রধান রাফাল গ্রোসি জানিয়েছেন ইরানের কেন্দ্রগুলোতে এখনও প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। বিজ্ঞানীরা এটিকে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহার করেন। গ্রোসির এই বক্তব্য সামরিক বিশ্লেষকদের উদ্বেগ আরও বাড়িয়েছে, কারণ এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ইরান প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। যদিও বর্তমানে তেহরানের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই বলেই দাবি করে আসছে IAEA। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুদের হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি টিকে আছে। তিনি বলেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও আমাদের খেলা শেষ হয়নি, সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষতই রয়েছে। যদিও খামেনি বরাবরই বলে এসেছেন ইউরেনিয়াম ব্যবহার করে অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই। নেতানিয়াহুর মারাত্মক দাবি, ICBM কি পূর্ব উপকূলে আঘাত হানবে? ইরানের পারমাণবিক সক্ষমতার এই জল্পনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক মারাত্মক দাবি করেছেন।
তিনি বলেন, ইরানের হাতে চলে এসেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM এর শক্তিশালী বহর। তার মতে, এই অস্ত্রটি 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারে, যা দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও আঘাত হানা সম্ভব। এটি সবার জন্য একটি বড় বিপদ। নেতানিয়াহু তার দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ হাজির না করলেও সমর বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান রকেট প্রযুক্তি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য যথেষ্ট। যদি ইরান 12,000 কিলোমিটার পাল্লার খোররামশার 5 মডেলের ICBM তৈরি করতে পারে, তবে তা অবশ্যই পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ ফাঁকি দিতে সক্ষম হবে তো ইরান? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, একই দিকে যেমন ট্রাম্পের দাবি ভুল প্রমাণিত হয়েছে, ঠিক তেমনই নেতানিয়াহুর ICBM দাবির পক্ষেও সরকারিভাবে কোনো নিশ্চয়তা মেলেনি। তবুও IAEA এর রিপোর্ট এবং নেতানিয়াহুর দাবি, এই দুয়ে মিলে একটি নতুন মেরুকরণ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, ইরান যদি সত্যি ICBM ও পর্যাপ্ত ইউরেনিয়াম মজুদের মাধ্যমে পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করে থাকে, তবে বিশ্ব ভূরাজনীতির মোড় ঘুরে যাবে। তেহরান সম্ভবত পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে। আর যদি এই ক্ষমতা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত হয়, তবে তা শুধুমাত্র ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য মারাত্মক হুমকি। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে বলে যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। ইরানের সর্বোচ্চ নেতার আশ্বাস এবং IAEA এর রিপোর্ট যেন এই বার্তাই দিচ্ছে, শত্রুর আস্তানায় আঘাত হানার সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে তেহরান। 18 অক্টোবর 2025 তারিখে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA বা ইরান পারমাণবিক চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এই চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম কিছু সীমাবদ্ধ করা আর তার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেয়া। কিন্তু একটি দ্বৈত বাস্তবতা এখানে রয়েছে। রাজনৈতিকভাবে চুক্তির সমাপ্তি দিবস বলে বিলোপ করা হলো সকল বাধ্যবাধকতা। ইরান ঘোষণা করেছে, এখন থেকে চুক্তির সমস্ত বিধান, পারমাণবিক প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা সহ বাতিল। IAEA যে শর্তগুলো দিয়েছিল, সেগুলো এখন আর বাধ্যতামূলক নয় এবং ইরান জানিয়েছে তারা ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করতে পারবে। তুলনায় বেসামরিক কাজে সাধারণত 3.67% বেশি লাগে না। 90% নিকটেই পৌঁছালে সেটি অস্ত্র বানানোর সক্ষমতার কাছাকাছি চলে আসে। তবে বাস্তবে নিষেধাজ্ঞাগুলো ও প্রতিক্রিয়াগুলো এখনো জীবিত। ইউরোপীয় 3 দেশ, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি, চুক্তির প্রতি ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করেছে। ফলশ্রুতিতে এই আইনগত চুক্তি শেষ বললেও নিষিদ্ধ ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হয়নি। ফলে চুক্তি শেষ হয়েছে বললেও নিয়ন্ত্রণ ও চাপের ধারাবাহিকতা রয়েছে। একদিকে ইরান বলছে সব বিধান শেষ, অন্যদিকে পশ্চিমা দেশগুলো বলছে নিষেধাজ্ঞা ফিরে এসেছে। এই মিলনচ্ছেদ নতুন ভূ রাজনীতির ঝড়ের সম্ভাবনা এনে দিচ্ছে। ইরানের দিক থেকে দেখা গেল, তারা এখন বলছে তারা আর পারমাণবিক কর্মকাণ্ডে সেই 3.67% সীমাবদ্ধতায় থাকবে না। সীমা উঠে গেছে বলেই মত বিশেষজ্ঞদের। এই অবস্থার কারণে ইরানের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, আর তা শুধু পারমাণবিক নয়, কূটনৈতিক ও অঞ্চল প্রতিরোধ নীতি হিসেবে। সামরিক দিক থেকে ইরানকে বড় শক্তি হিসেবে দেখা হয়। তার রকেট প্রযুক্তি, মিলিটারি প্রক্সি গোষ্ঠীর প্রভাব এবং এলাকায় নেটওয়ার্ক, এসবই তেহরানকে কৌশলগত সুবিধা দেয়। তেল গ্যাস সম্পদ, ভূ রাজনৈতিক অবস্থান এবং পারমাণবিক সক্ষমতার সম্ভাব্যতা ইরানকে শক্তিশালী করে তোলে। এ কারণেই পশ্চিমা দেশগুলো সতর্ক, একটি সীমাহীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরান, চীন ও রাশিয়া। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো যৌথ এক চিঠিতে 3 দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে 2025 সালের 18 অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ। ইরান সামরিক উদ্দেশ্যে গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, পশ্চিমাদের এমন দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয় চিঠিতে।
এতে বলা হয়, পরমাণু অস্ত্র বানানোর অভিযোগের কোনো প্রমাণ কখনোই খুঁজে পায়নি জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA। যদিও সংস্থাটি সবচেয়ে কঠোর পরিদর্শন চালিয়েছে ইরান জুড়ে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, রেজলিউশন 2231 এর মেয়াদ শেষ হওয়াকে সম্মান করা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতির সুরক্ষায় সহায়ক হবে। চিঠির শেষে 3 দেশ ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা কমিয়ে সংলাপের উপর গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে। লোহিত সাগরে যুদ্ধের ছায়া, হুথি সীমান্তের কাছে রহস্যময় রানওয়ে, জেগে উঠছে প্রশ্নের ঝড়। লোহিত সাগরের নীল তরঙ্গের নিচে যেন জমছে বারুদের গন্ধ। ইয়েমেন উপকূলের কাছে জুকার নামের এক দ্বীপে হঠাৎ করেই দেখা গেছে রহস্যময় এক রানওয়ে। 2000 মিটার লম্বা সেই আকাশপথ যেন নীরবে বলছে, কেউ একজন প্রস্তুতি নিচ্ছে যুদ্ধে। কিন্তু কে? জাহাজে অদ্ভুত এক আক্রমণের কয়েকদিন পরেই প্রকাশ্যে আসে এই খবর। কেউ এই আকাশ ঘাঁটির দায় নিচ্ছে না। তবু আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, জুকার দ্বীপে এক বিশাল আকাশপথ তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে এটি হয়তো হুথি বিরোধী কোনো শক্তির উদ্যোগ। কিন্তু হুথিরা এখন আর 2015-র মতো দুর্বল নয়। গাজা যুদ্ধের পর থেকে তারা একের পর এক সামুদ্রিক শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। লোহিত সাগরের ঢেউয়ে আজ তাদের নামই ভয়। 2023 সালের নভেম্বর থেকে তারা আক্রমণ করেছে 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ, ডুবিয়েছে অন্তত 4টি বিশাল জাহাজ। আর প্রতিবারই তারা বলেছে এটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির যুদ্ধ। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর অপ্রতিরোধ আত্মবিশ্বাস সব মিলিয়ে হুথিদের উপস্থিতি এখন সমুদ্রের প্রতিটি তরঙ্গে প্রতিধ্বনিত। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত তাদের আঘাতে কেঁপে উঠেছে আধুনিক নৌবহর। তাই প্রশ্ন উঠছে, এই রহস্যময় রানওয়ে কি হুথিদের প্রতিরোধ ঠেকানোর নতুন কোনো ষড়যন্ত্র? জুকার দ্বীপটি হুথি নিয়ন্ত্রিত বন্দর হুদেইদা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে। এই বন্দরই হুথিদের অর্থনীতি ও অস্ত্র সরবরাহের প্রধান কেন্দ্র। ফলে সেখানে যদি কোনো প্রতিপক্ষ ঘাঁটি তৈরি করে, তা সরাসরি যুদ্ধের আমন্ত্রণ হতে পারে। মিডিয়া রিপোর্ট বলছে, সংযুক্ত আরব আমিরাত হয়তো এই প্রকল্পের পেছনে রয়েছে। এর আগেও তারা ইয়েমেনের বিভিন্ন দ্বীপে গোপনে রানওয়ে নির্মাণ করেছে, মোচা, আবদ, আল কুরি ও মায়ুন দ্বীপে। প্রতিটি প্রকল্পই ছিল কৌশলগত, প্রতিটি ঘাঁটি ছিল হুথিদের চোখ রাঙানি ঠেকানোর মতো। কিন্তু ইতিহাস বলছে, হুথিদের আটকানো সহজ নয়। তারা পাহাড়ে যেমন শক্ত, সমুদ্রেও তেমনি অনমনীয়। ইউএই যত ঘাঁটি বানাক, হুথিরা প্রতিটি ঢেউয়ে প্রতিশোধের গান গায়। তাদের ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগর থেকে বাব আল মানদেব পর্যন্ত ছুঁতে পারে। 2015 সাল থেকে জুকার দ্বীপ ব্যবহার হচ্ছে তারিক সালে নিয়ন্ত্রিত নৌবাহিনীর ঘাঁটি হিসেবে। সালে প্রয়াত ইয়েমেনি নেতা আলী আবদুল্লাহ সালেহের ভাতিজা, যিনি এখন ইউএই সমর্থিত। অথচ একসময় এই সালে পরিবারই ছিল হুথিদের সহযোগী। এখন সেই সম্পর্কই পরিণত হয়েছে বিশ্বাসঘাতকতায়। লোহিত সাগর এখন এক দাবার বোর্ড। এক পাশে ইরান সমর্থিত হুথিরা, যাদের দৃষ্টি পৌঁছে গেছে তেলবাহী জাহাজের ভেতর পর্যন্ত। অন্য পাশে ছায়াময় রানওয়ে, যার নির্মাতা অজানা, উদ্দেশ্য অন্ধকারে। হুথিদের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের বিশ্বাসে। তারা জানে লোহিত সাগরের প্রতিটি ঢেউ তাদের নামে গর্জে ওঠে। আর তাই যত রহস্যই তৈরি হোক, যত রানওয়ে উঠুক, এই যুদ্ধের শেষ হাসি কার হবে তা জানে না কেউ। লোহিত সাগরের বাতাসে তাই এখন মিশে আছে প্রশ্ন, প্রতিশোধ আর আগামীর যুদ্ধের গন্ধ। ভূগর্ভে লুকানো আগুন, ইরানের গোপন ক্ষেপণাস্ত্র শহর কাঁপিয়ে দিলেও পশ্চিমকে। শত্রুরা হয়তো কল্পনাও করতে পারেনি ইরান এতটা শক্তিশালী, এতটা প্রস্তুত, এতটা অদৃশ্য। দীর্ঘদিন ধরে নিজেদের সামর্থ্য নিয়ে তেহরান ছিল নীরব, কেবল মাঝে মাঝে গর্বের আভাস দিত। কিন্তু সাম্প্রতিক ইসরায়েল আমেরিকা বিরোধী যুদ্ধের পর থেকে যেন একের পর এক গোপন রহস্য উন্মোচন করছে আয়াতুল্লাহ খামেনির দেশ। আর এবার যে স্বীকার করেছে ইরান, তা শোনার পর পশ্চিমা বিশ্বে নেমেছে অস্থিরতা। ইরান জানিয়েছে তারা তৈরি করেছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। হ্যাঁ, শত্রুদের চোখে অদৃশ্য এক শহর, যেখানে মাটি ফুঁড়ে উঠে আসতে পারে হাজারো ক্ষেপণাস্ত্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থাটি নির্মিত হয়েছে সিভিল ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে। এই প্রকল্পের লক্ষ্য একটাই, আকাশে নয়
মাটির নিচে লুকিয়ে থেকে আঘাত হানা, যখন শত্রু বুঝতেও পারবে না কোথা থেকে আসছে বিস্ফোরণ। তেহরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জানিয়েছেন, এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো আমাদের সাফল্যের প্রতীক, আমাদের প্রতিরোধ ক্ষমতার জীবন্ত প্রমাণ। তিনি আরো বলেন, এই প্রকল্পগুলো শত্রুর আগ্রাসন প্রতিহত করার জন্য গড়ে তোলা হয়েছে, বিশেষ করে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে। জেনারেল জালালির মতে, গত জুনে 12 দিনের যুদ্ধে ইরান তার সামরিক সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছিল এই ভূগর্ভস্থ ব্যবস্থা ব্যবহার করে। সেই যুদ্ধ ইরানের জন্য একদিকে এনেছে সাফল্য, অন্যদিকে দেখিয়েছে কিছু দুর্বলতাও। তাই আয়াতুল্লাহ খামেনি এখন দেশের সব প্রতিরক্ষা সংস্থাকে নির্দেশ দিয়েছেন সেই দুর্বলতা দূর করতে নতুন কর্মসূচি হাতে নিতে। কিন্তু এখানেই গল্পের টুইস্ট। খামেনি শুধু প্রতিরক্ষা ব্যবস্থায় শক্ত করছেন না, তুলে নিচ্ছেন ক্ষেপণাস্ত্র কর্মসূচির সব সীমাবদ্ধতাও। এর আগে ইরানে উৎপাদিত অস্ত্রের পাল্লা সর্বোচ্চ 2200 কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ নেতা, কিন্তু এখন সেই সীমা নেই। এখন ইরান সিদ্ধান্ত নেবে নিজের মতো করে, তার নিরাপত্তা, তার প্রয়োজন, তার ভূ রাজনীতি অনুযায়ী। বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের প্রতিরক্ষা নীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত। তেহরান আর কোনো সীমা মানবে না, তারা মানবে না কোনো বাইরের চাপ, কোনো পশ্চিমা নিষেধাজ্ঞা, কোনো ইউরোপীয় হুমকি। এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো এখন শুধু ইরানের গোপন অস্ত্রভাণ্ডার নয়, এটি এক প্রতীক অদম্য প্রতিরোধের, নিঃশব্দ শক্তির, এবং সেই দেশের যে ইতিহাসের প্রতিটি আঘাতকে বেঁচে থেকে জবাব দিয়েছে। পশ্চিমা বিশ্বের চোখে এখন ইরান এক রহস্যময় ছায়া। যে দেশকে ধ্বংস করার স্বপ্ন তারা বহুবার দেখেছে, সেই দেশ আজ নিজের মাটির নিচে গড়ে তুলেছে এক অদৃশ্য দুর্গ। যখন তারা আকাশে খুঁজবে শত্রু, তখন তেহরানের প্রতিশোধ আসবে মাটি ফুঁড়ে, ভূগর্ভ থেকে, নীরবে কিন্তু বিধ্বংসী শক্তিতে। এটা ইরান, দৃশ্যমানের চেয়েও ভয়ঙ্কর, অন্ধকারের মধ্যেও যার আলো জ্বালে প্রতিরোধের আগুন হয়ে। ইরান কি সত্যিই এখন পাগলখোরা, সবকিছু উড়িয়ে দিয়ে দেবে? ইরানকে ঘিরে এমন আতঙ্ক বাতাসে ঘুরছে, তারা যে কোনো মুহূর্তে অপ্রত্যাশিত ও ভয়াবহ সিদ্ধান্ত নেবে, এমনটাই মনে করে অনেকেই। কিন্তু বাস্তবতা কি মোটেই এত সরল? পরিস্থিতি দেখে বোঝা যায় এখানেও জটিল এক খেলা চলছে। 12 দিনের সংঘাতে ইরান বিভিন্ন ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রথম দিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আর সেই সঙ্গে ইন্টারসেপ্ট সিস্টেম ভালো কাজ করলেও পরে সেটার কার্যকারিতা কিছুটা কমেছে বলে প্রতিবেদন। এটাকে শুধু প্রযুক্তির খেলা বলা যায় না, এটা আত্মবিশ্বাসের লড়াই। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন, ইরান মনে করে হারানোর কিছু নেই। এমন অবস্থায় দেশের নেতৃত্ব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ না, কূটনৈতিকভাবে তারা রাশিয়া ও চীন সহ কিছু মহাশক্তির সঙ্গে সম্পর্ক রাখে, আর আঞ্চলিকভাবে কিছু আরব দেশও গোপনে কূটনীতিক যোগাযোগ বাড়াচ্ছে। এসব মিলিয়ে ইরানের প্রভাব সীমিত নয়, এটি মধ্যপ্রাচ্যের মানচিত্রে বড় ধাক্কা দিতে পারে বলে অনেকে ভাবছেন। একই সঙ্গে বিশ্ব মহাশক্তির অবস্থান, বিশেষত মার্কিন ও ইউরোপীয় দিক থেকে কূটনীতির মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শর্ত স্পষ্ট, ইরানকে পারমাণবিক সক্ষমতা থেকে বিরত রাখতে হবে। জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলিতে প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। তেহরানের পূর্ণ সহযোগিতা ছাড়া সেখানে প্রবেশ করা সম্ভব নয়। IAEA প্রধান এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়ামের সরবরাহ অক্ষত রয়েছে এবং সেটি এখনো ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলির ভেতরেই মজুত আছে। রাফায়েল গ্রোসি 18 অক্টোবর প্রকাশিত সুইস সংবাদপত্র নিউয়ে জুচার জেইতুনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, জাতিসংঘের সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের অধিকাংশ ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক কেন্দ্রগুলিতে মজুত রয়েছে এবং কিছু আছে নাতানজেও। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক অনুমান করেন, সব মিলিয়ে ইরানের কাছে এখনো প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এর আগে IAEA এর একটি গোপন প্রতিবেদনে পাওয়া যায়, 13 জুন পর্যন্ত ইরানের কাছে 440.9 কিলোগ্রাম বা 972 পাউন্ড পর্যন্ত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। গ্রোসি এনজেডজেডকে জানান, ইসলামী প্রজাতন্ত্রের কাছে এখনো প্রায় 400 কিলোগ্রাম রয়েছে। এতে মনে হয় IAEA এর মূল্যায়ন অনুযায়ী দেশটির মজুদ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়নি।
ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলির ভেতরেই রয়েছে। IAEA এর এমন মূল্যায়নকে ইরান স্বীকার করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলির ধ্বংসস্তূপের নিচে সমৃদ্ধ পারমাণবিক উপাদানগুলি রয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করার কথা অস্বীকার করে। তবে দেশটি এমন স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো শান্তিপূর্ণ ব্যবহার নেই। ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক কেন্দ্রগুলি পরীক্ষা করতে বাধা দিয়েছে এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে। জেরুজালেমের মতে, জুনে ইসরায়েল পরমাণু কর্মসূচিটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার ঠিক আগে ইসলামী প্রজাতন্ত্র অস্ত্রায়নের দিকে পদক্ষেপ নিয়েছিল। গাজা যুদ্ধবিরতির পর নতুন খেলোয়াড় তুরস্ক, যাকে কেউ বলছেন আশা, কেউ বলছেন দুঃস্বপ্ন। গাজার যুদ্ধ থেমে গেছে, কিন্তু রাজনীতি থেমে নেই। আগুনের পর ছাইয়ের নিচে আবার জ্বলছে নতুন প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক নাম, তুরস্ক। যুদ্ধোত্তর গাজার রক্ষণাবেক্ষণ, পুনর্গঠন ও গাজার নতুন প্রশাসনে তুরস্কের অন্তর্ভুক্তির মতো ইস্যুগুলোও ইসরায়েলের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। লিসগভ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশেষজ্ঞ নোয়া লাজিমি ইসরায়েলি উদ্বেগ এভাবে প্রকাশ করেছেন, তুরস্ককে গাজার যুদ্ধ বন্ধ চুক্তিতে টেনে আনার অর্থ হল এই স্বীকৃতি দেয়া যে তুরস্ক আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তি, এবং এই বাস্তবতা মেনে নেওয়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অন্তর্ভুক্তিমূলক চুক্তি তুরস্ককে অন্তর্ভুক্ত করা ছাড়া সম্ভব নয়। বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে তুরস্ক ছাড়া আঞ্চলিক চুক্তি সম্ভবই নয়। ফলে ইসরায়েলি সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ এলি কার্মন সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে হুমকি তৈরি করবে। এটি ইসরায়েলের জন্য সিরিয়ার পাশাপাশি নতুন সংকট হিসেবে উপস্থিতি হবে। রাতের নিস্তব্ধতা ভাঙছে নতুন এক কৌশলের শব্দে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরবর্তী সময়ের পরিকল্পনায় তুরস্কের বাড়তে থাকা ভূমিকা এখন বহু দেশের জন্য রাতের দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন গাজার রাজনীতিতে নিজের প্রভাব বিস্তারের এক সুবর্ণ সুযোগ পেয়েছেন। এই ভূমিকা শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও ভূ রাজনীতি দুই ক্ষেত্রেই এটি নতুন এক দাবার চাল। কেউ বলছেন এটি মানবিক সহায়তার মুখোশে প্রভাব বিস্তারের পরিকল্পনা, আবার কারো মতে বহু বছর পর মুসলিম বিশ্বের একতার নেতৃত্ব নিতে প্রস্তুত হচ্ছে তুরস্ক। গবেষকদের আশঙ্কা, গাজায় তুরস্কের সক্রিয় অংশগ্রহণ কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। যদি তুরস্ক কোনো পর্যবেক্ষণ বা প্রয়োগকারী ভূমিকায় যায়, তাহলে তা ইতালি সহ ইউরোপীয় সেনাবাহিনীর স্বাধীন কার্যক্রম সীমিত করতে পারে। উত্তেজনা বাড়লে সরাসরি সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তুরস্কের অবস্থান স্পষ্ট, তারা চায় না ফিলিস্তিনি গোষ্ঠীগুলো অস্ত্র পুরোপুরি ত্যাগ করুক। এটি সরাসরি ইসরায়েল, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনার বিপরীতে যায়। তাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজা ইস্যুতে তুরস্ককে আলোচনায় অন্তর্ভুক্ত করতে অনাগ্রহী ছিল। কিন্তু নাটকীয়ভাবে পাল্টে গেছে পরিস্থিতি। এখন তুরস্কই যুদ্ধবিরতির পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে তুরস্কের অংশগ্রহণ প্রয়োজন। এই সমর্থনের কারণেই এরদোয়ানের নেতৃত্ব এখন অনেক বেশি বৈধতা পাচ্ছে। কেউ কেউ এটিকে ঐতিহাসিক মোড় বলে বর্ণনা করছেন। 2010 সালে গাজা থেকে রাজনৈতিকভাবে বাদ পড়েছিল তুরস্ক, কিন্তু আজ যুদ্ধোত্তর গাজায় আবারও সেই তুরস্ক ফিরেছে নেতৃত্বের আসনে। মানবিক সহায়তার পাশাপাশি তারা প্যালেস্টাইনি ঐক্যকে পুনরুজ্জীবিত করার ডাক দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজার মাধ্যমে তুরস্ক এখন তার বৃহত্তর শক্তি প্রদর্শনের পথে। সিরিয়া থেকে ইরান পর্যন্ত প্রভাব বিস্তারে যে কূটনৈতিক নেটওয়ার্ক তারা গড়ে তুলেছে, সেটি এখন বাস্তব রূপ নিচ্ছে। ইসরায়েলও তা বুঝতে পারছে। তাই সিরিয়ার আকাশসীমায় দুর্ঘটনাজনিত সংঘাত এড়াতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে স্থাপন করা হয়েছে সরাসরি সামরিক হটলাইন। এই পুরো চিত্রে একটাই বিষয় স্পষ্ট, তুরস্ক ফিরেছে। শুধু ফেরেনি, ফিরে এসে নতুন খেলা সাজিয়েছে। গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এরদোয়ান যেন বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের মতো থাকবে না। গাজায় তুরস্কের প্রথম কৌশলগত স্বার্থ হল তারা গাজার প্রতিরোধ আন্দোলন ও বাসিন্দা উভয়কে বাঁচিয়ে রাখতে চায়। এমনকি যদি প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতেও হয়, তবুও তাদের বাঁচিয়ে রাখতে চায় তুরস্ক।
রাশিয়ার কৌশল না বন্ধুত্ব? ইরানের পাশে দাঁড়িয়ে নতুন শক্তির খেলা শুরু করেছে মস্কো। বিশ্ব রাজনীতির মঞ্চে আজ এক নতুন দৃশ্য, যেখানে এক পাশে পশ্চিমা চাপ, অন্য পাশে তেহরানের প্রতিরোধ, আর মাঝখানে দাঁড়িয়ে মস্কোর নীরব হাসি। ইরান এখন আগের চাইতেও শক্তিশালী, আর সেই শক্তিকে কৌশলে আরো বাড়িয়ে দিচ্ছে রাশিয়া। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যিই বন্ধুত্ব নাকি এক নিখুঁত কূটনৈতিক চাল? ক্রেমলিনের দরজা এখন তেহরানের জন্য আগের চেয়ে অনেক বেশি খোলা। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক এখন অত্যন্ত গতিশীল, আমরা প্রস্তুত প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে। এই ঘোষণা শুধুই সৌজন্য নয়, বরং এক কৌশলগত বার্তা, বিশ্বকে জানিয়ে দেয়া যে ইরান একা নয়। যে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে, ঠিক তখনই মস্কো বলছে, তোমাদের উপর চাপ অন্যায়। এই বার্তা শুধু কূটনৈতিক নয়, বরং সামরিকভাবে প্রতিপক্ষকে সতর্ক করারও ইঙ্গিত। 2025 সালের জানুয়ারিতে দুই দেশ সই করে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে দিচ্ছে পারমাণবিক প্রযুক্তি, স্যাটেলাইট সহায়তা এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল বন্ধুত্ব নয়, বরং এক পারস্পরিক স্বার্থের খেলা। রাশিয়া চায় মধ্যপ্রাচ্যে একটি নির্ভরযোগ্য মিত্র, আর ইরান চায় পশ্চিমা নিষেধাজ্ঞা ও মার্কিন চাপের বিরুদ্ধে এক পরাশক্তির ছায়া। দুই দেশের এই স্বার্থের সংযোগই আজ নতুন শক্তির জোট তৈরি করছে। তবে এই সম্পর্কেও আছে রহস্য, কারণ পশ্চিমা গোয়েন্দারা দাবি করছে, রাশিয়া ইরানের শাহেদ ড্রোন প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব ড্রোন তৈরি করেছে গেরান নামে। অর্থাৎ ইরানের প্রযুক্তি রাশিয়া ব্যবহার করছে, কিন্তু কৃতিত্ব নিচ্ছে নিজে। তাহলে কি ইরানকে শক্তিশালী করার আড়ালে মস্কো আসলে নিজের কৌশল সাজাচ্ছে? এই প্রশ্নের মধ্যেই বুশেহরে রাশিয়া বিনিয়োগ করেছে প্রায় $25 বিলিয়ন, তৈরি করছে 4টি নতুন পারমাণবিক কেন্দ্র, যা ইরানের জ্বালানি ঘাটতি পূরণ করবে, পাশাপাশি প্রযুক্তিগত স্বনির্ভরতা ও প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বহু গুণে। কিন্তু এখানেও আছে শর্ত। রাশিয়া সবকিছু করবে কঠোর নজরদারিতে, অর্থাৎ শক্তি দিচ্ছে কিন্তু স্বাধীনতা নয়। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে গেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তার এই সফর ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা, কারণ একই সময়ে মস্কোয় পৌঁছে যায় ইসরায়েলের একটি বার্তাও, আর যুদ্ধ চাই না। কিন্তু ঠিক পরদিন রাশিয়া ঘোষণা দেয়, ইরানকে দেবে 48টি Su-35 মাল্টিরোল যুদ্ধ বিমান। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সামরিক লেনদেন নয়, বরং এক ঘোষণা। ওয়াশিংটন ও তেল আবিবের উদ্দেশ্যে রাশিয়ার বার্তা স্পষ্ট, এখন আমরা শুধু কূটনীতির নয়, শক্তির ভাষায় কথা বলবো। ইরানের হাতে এই যুদ্ধ বিমান পৌঁছালে মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্য বদলে যাবে পুরোপুরি। তেহরান তখন আর কেবল প্রতিরোধে থাকবে না, বরং প্রস্তুত হবে আধিপত্যের জন্য। এই মুহূর্তে বিশ্ব জুড়ে যখন যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা চাপাচ্ছে, তখন রাশিয়া বলছে, আমরা আছি ইরানের পাশে। এ যেন নতুন প্রতিরোধ অক্ষের সূচনা, যেখানে মস্কো ও তেহরান একে অপরের ভরসা আর তাদের ছায়া ধীরে ধীরে ঢেকে দিচ্ছে পশ্চিমের প্রভাব। তাহলে কি রাশিয়া সত্যি ইরানকে শক্তিশালী করছে, নাকি ইরানকে সামনে রেখে মস্কো নিজের প্রভাব বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যে? রাশিয়ার হাত ধরছে ইরান, আকাশ যুদ্ধে ফিরে আসছে তেহরানের শক্তি। অবশেষে তেহরান পাল্টা চাল দিয়েছে। যে দেশ একসময় ইসরায়েলি আকাশ অভিযানের সামনে অসহায় হয়ে পড়েছিল, আজ সেই দেশ আকাশে ফের গর্জে ওঠার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরমাণু কর্মসূচি ধাক্কা খেলেও এখন ইরান ঝুঁকছে নতুন প্রতিরক্ষার দিকে, আকাশ শক্তির পুনর্জাগরণে। এবার ইরানের হাতে উঠছে রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধবিমান Su-35। এই যুদ্ধবিমানকে অনেকে বলে আকাশের শিকারিবাজ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া আর কোনো দেশের সঙ্গে এত বড় সামরিক চুক্তি করেনি, কিন্তু ইরান করেছে। ফাঁস হওয়া এক গোপন নথি বলছে, তেহরান $650 কোটি বিশাল চুক্তি করেছে মস্কোর সঙ্গে। চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে দেবে 48টি সুপার Su-35 মাল্টি রোল ফাইটার জেট। আর এই খবরেই কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্য। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা ও তাদের সহযোগী সংস্থা KAI থেকে ফাঁস হওয়া নথিগুলো প্রকাশ করেছে ইউক্রেনীয় হ্যাকাররা। সেসব অনুযায়ী বিমানগুলো ইরানের ইস্পাহান প্রদেশের শাহিদ বাবাই বিমান ঘাঁটিতে সংযোজনের প্রস্তুতি চলছে। বিশ্লেষকরা বলছেন, এই জেটগুলো যুক্ত হলে ইরানের বিমান বাহিনী বদলে যাবে পুরোপুরি।
ইরান এতদিন রাশিয়ার পুরনো MiG-29 এবং আমেরিকান আমলের F-14 বিমান দিয়ে আকাশ পাহারা দিত, কিন্তু গত জুনে যখন ইসরায়েল অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে তেহরান থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে বোমা বর্ষণ করে, তখন ইরান প্রতিরোধে পাঠাতে পারে কেবল একটি পুরনো MiG-29। ফল, দুইটি F-14 ওড়ার আগেই ধ্বংস। এই ঘটনার পরে তেহরান বুঝেছিল শুধু মিসাইল বা ড্রোনে হবে না, চাই আধুনিক আকাশ প্রতিরক্ষা। তাই এবার রাশিয়ার দিকে হাত বাড়িয়েছে ইরান। কেন এত সমালোচনায় Su-35? এই যুদ্ধ বিমান রাডারে প্রায় অদৃশ্য, আছে উন্নত ইনফ্রারেড সেন্সর ও অতি দ্রুত গতির মিসাইল সিস্টেম। এটি একসঙ্গে 12টি পর্যন্ত আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আক্রমণ ও প্রতিরক্ষা দুই দিকেই সক্ষম। রাশিয়ার ভাষায় একটি বিমানই একটি স্কোয়াড্রন। বিশ্লেষকরা বলছেন এই বিমানগুলো ইরানের হাতে আসলে ইসরায়েলি F-15 ও F-16 যুদ্ধ বিমানগুলো আর আগের মতো আধিপত্য বিস্তার করতে পারবে না, কারণ প্রযুক্তি ও গতির দিক থেকে Su-35 এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফাইটার জেট। তবে এক প্রশ্ন থেকেই যায়, রাশিয়া আদৌ 48টি বিমান সময় মতো তৈরি করতে পারবে কিনা? কারণ নিষেধাজ্ঞা ও উপাদান সংকটে এখন রুশ প্রতিরক্ষা শিল্প ধীর গতিতে চলছে। সাধারণত তারা প্রতি 2 মাসে একটি করে বিমান তৈরি করতে পারে। তবুও তেহরান নির্ভর করছে মস্কোর উপর, কারণ এই মুহূর্তে ইরান জানে যুদ্ধের ময়দানে টিকে থাকতে চাইলে আকাশে শক্তি দেখাতে হবে। ইরানের নেতারা মনে করছেন Su-35 পেলে তাদের আকাশ প্রতিরক্ষা এমন উচ্চতায় পৌঁছাবে যা আগে কখনো হয়নি। তখন শুধু পরমাণু নয়, আকাশও হবে তেহরানের ঢাল। একসময় পরমাণু কর্মসূচিতে ধাক্কা খাওয়া দেশটি এখন বলছে, আমরা থামিনি, কেবল দিক বদলেছি। তেহরানের চোখ এখন আকাশে, আর সেই আকাশে শিগগিরই উড়বে রাশিয়ার শিকারিবাজ Su-35, যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র। কাস্পিয়ান উপকূলে ইরানের নতুন চোখ। নাজির রাডারে কাঁপছে উত্তর সীমান্তের রাজনীতি। রাতের নিস্তব্ধতা ভেদ করে ইরানের উত্তর সীমান্তে পাহাড় কেঁপে উঠছে। কাস্পিয়ান সাগরের ধারে গিলান প্রদেশের পাহাড়ে বসানো হচ্ছে এক রহস্যময় রাডার সিস্টেম নাজির। তেহরান চুপ, কিন্তু পাহাড়ে গাড়ি চলছে, সৈন্যরা ব্যস্ত। আজারবাইজান সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই স্থাপনা এখন গোটা অঞ্চলে নতুন আতঙ্কের নাম। ইরান ও আজারবাইজানের সম্পর্কে টানাপোড়েন নতুন নয়, কিন্তু 2021 সালের পর সেই উত্তেজনা পেরিয়ে গেছে বিপজ্জনক সীমা। তেহরানের অভিযোগ, আজারবাইজান তার ভূখণ্ডে ইসরায়েলের গোপন ঘাঁটি তৈরি করেছে। রয়টার্স জানায়, আজারবাইজানের বিজুলি, জিব্রাইল ও জাহাঙ্গীর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া চলছে নিয়মিত। এক সাবেক ইরানি কূটনীতিকের ভাষায় আজারবাইজান এখন প্রতিবেশী নয়, শত্রুর ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা এক ছায়া। বিশ্লেষকদের মতে ইসরায়েলের জন্য আজারবাইজান হয়ে উঠেছে এক লঞ্চ প্যাড। মাত্র 700 কিলোমিটার সীমান্ত পেরিয়ে এখান থেকেই সহজে আঘাত হানা সম্ভব ইরানের অভ্যন্তরে। প্রযুক্তির ঢাল, তেহরানের চোখ। এই হুমকির জবাবে ইরান বেছে নিয়েছে প্রযুক্তির শক্তিকে। সামরিক বিশেষজ্ঞ হোসেন দেহজিয়ান বলেন, নাজির শুধু অস্ত্র নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের চোখ। রাডারটি 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে এবং 800 কিলোমিটার পর্যন্ত সক্রিয় নজরদারি চালাতে সক্ষম। চীন ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এই রাডার পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে, মানে ইরান এখন আর্মেনিয়া, তুরস্ক ও আজারবাইজানের আকাশও দেখতে পাচ্ছে। টাইমস অফ ইরান জানায়, নাজিরের 360 ডিগ্রি কভারেজ এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কৌশলের আড়ালে কূটনীতি। এই স্থাপনাকে শুধু সামরিক পদক্ষেপ বলে ভুল হবে, এটি তেহরানের রাজনৈতিক বার্তা। আমাদের আকাশে কেউ অদৃশ্য নয়। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন ইরানের উত্তর পশ্চিমে 22 কিলোমিটার প্রস্থের এক করিডোর ব্যবহার করছে, যাকে তেহরান বলছে ন্যাটো করিডোর। ইরানের ভাষায় এই রাডার হচ্ছে সেই করিডোরের উত্তর। ইরান স্পষ্ট করেছে, বিদেশি যুদ্ধ বিমান তার আকাশে ঢুকলে তা আর নিরপেক্ষ থাকবে না। গুপ্ত যুদ্ধের প্রতিধ্বনি। বিবিসি পার্সিয়ানের রিপোর্ট বলছে, সম্প্রতি ইরানের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করেছে রিভলিউশনারি গার্ডস। তেহরান দাবি করেছে, হামলাগুলোর উৎস উত্তর দিকে। এই গোপন লড়াই এখন সীমান্তের মাটি ছাড়িয়ে প্রবেশ করছে আন্তর্জাতিক রাজনীতিতে। বৈশ্বিক প্রভাবের ছায়া।
ইরানের প্রভাব এখন কাস্পিয়ান ছাড়িয়ে পৌঁছে গেছে ভারত মহাসাগর ও রেড সি অঞ্চলে। ফ্রান্স 24 জানিয়েছে, মাদাগাস্কারের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পেছনেও ইরান সমর্থিত নেটওয়ার্ক কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের লক্ষ্য স্পষ্ট, ইউরোপে জ্বালানি সরবরাহের রুটে নিজের উপস্থিতি শক্ত করা। ভোরের আলো ফুটছে গিলানের পাহাড়ে, কুয়াশার ভেতর নীরবে ঘুরছে নাজিরের অ্যান্টেনা, প্রতিটি সিগন্যাল যাচাই করছে নিখুঁতভাবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ খাতিরের কণ্ঠে শোনা গেল দৃঢ় উচ্চারণ, উত্তর সীমান্তের প্রতিটি নড়াচড়া এখন আমাদের চোখে ধরা পড়ে, কোনো বিদেশি ঘাঁটির কার্যকলাপ অদেখা থাকবে না। আল মনিটর লিখেছে, নাজির রাডার স্থাপনের মধ্য দিয়ে ইরান কার্যত কাস্পিয়ান উপকূলে গড়ে তুলেছে এক নো ফ্লাই জোন। হয়তো সেটাই ইরানের বার্তা, তারা যুদ্ধ চায় না, কিন্তু আকাশে বাজ পড়লে তারা নীরব থাকবে না। ক্যারিবিয়ানে যুদ্ধের গন্ধ, ট্রাম্পের চোখের সামনে পুতিন মাদুরো জোটে নতুন দাবার চাল। ক্যারিবিয়ান সাগরে যেন ঝড়ের পূর্বাভাস। একদিকে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করছে ট্রিনিদাদের উপকূলে, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষর করলেন এক ঐতিহাসিক চুক্তিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে নতুন কৌশলগত জোটে। এটি শুধু একটি চুক্তি নয়, বরং এক ভূ রাজনৈতিক ঘোষণা। আমেরিকার পেছনের উঠোনে রাশিয়া এখন উপস্থিত। রাশিয়া আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি অনুমোদন করেছে। পুতিন নিজে স্বাক্ষর করেছেন সেই নথিতে, যা কার্যকর হওয়ার পর দুই দেশ নতুন এক কৌশলগত অধ্যায়ে প্রবেশ করবে। চুক্তির আওতায় রয়েছে জ্বালানি, খনিজ সম্পদ আহরণ, পরিবহন ও যোগাযোগ, নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাসবাদ দমন। অর্থাৎ ভেনেজুয়েলার আকাশ থেকে তার সমুদ্র পর্যন্ত রাশিয়ার ছায়া আরও ঘন হচ্ছে। মস্কো ও কারাকাস একমত হয়েছে নিয়মিত কূটনৈতিক ও সামরিক সংলাপে অংশ নিতে, যা ভবিষ্যতে পশ্চিমা প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করবে। একজন রুশ বিশ্লেষক এক কথায় বললেন, এই চুক্তি শুধু অর্থনীতি নয়, এটা আমেরিকার নাকের ডগায় এক সামরিক বার্তা। রাশিয়ার এই পদক্ষেপ এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক কার্টেল দমনের নামে ক্যারিবিয়ানে সামরিক তৎপরতা বাড়িয়েছেন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নোঙর করেছে ট্রিনিদাদের বন্দরে। কিন্তু প্রতিবেশী ভেনেজুয়েলার মতে এটি কোনো মহড়া নয়, বরং এক সামরিক উস্কানি। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, স্পেন বন্দরে থাকা ওই যুদ্ধজাহাজ সম্পূর্ণ সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। এমনকি ভেনেজুয়েলা অভিযোগ করেছে, ট্রিনিদাদ ও টোবাগো মার্কিন সিআইএ এর সঙ্গে মিলে এক শত্রুতামূলক অপারেশন পরিচালনা করছে। তাদের দাবি, সিআইএ এর নির্দেশে প্রশিক্ষিত ভাড়াটেরা ক্যারিবিয়ানে একটি মিথ্যা পতাকা হামলার পরিকল্পনা করছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। রাজধানী কারাকাসে এক সাংবাদিক সম্মেলনে ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ বলেন, আমরা এমন ভাড়াটেদের ধরেছি যাদের কাছে সিআইএ থেকে সরাসরি পাওয়া গোপন তথ্য ছিল। তার কথায় ছিল বারুদের গন্ধ। আমেরিকা আমাদের সীমান্তে আগুন জ্বালাতে চাইছে, আর রাশিয়া এসেছে সেই আগুন নেভাতে। এদিকে পোর্ট অফ স্পেনে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। তাদের দাবি, আমরা যুদ্ধ চাই না, আমেরিকার যুদ্ধজাহাজ আমাদের ভুলিয়ে অপবিত্র করছে। আঞ্চলিক সংগঠন ক্যারিকম, যেখানে ট্রিনিদাদ ও টোবাগো সদস্য, তারা স্পষ্ট বলেছে এই মুহূর্তে প্রয়োজন সংলাপ নয় সংঘাত। কিন্তু রাশিয়ার পদক্ষেপ এখন আর শুধু সংলাপের বিষয় নয়, এটি এক কৌশলগত বাস্তবতা। পুতিন জানেন, ক্যারিবিয়ান হলো সেই জায়গা যেখানে একসময় কিউবা সংকট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এখন সেই একই নীল জলে রাশিয়ার নতুন মিত্র ভেনেজুয়েলা। মাদুরো স্পষ্ট বলেছেন, আমেরিকার প্রতিটি নৌ অভিযান আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র। আর রাশিয়ার প্রতিক্রিয়া নীরব কিন্তু দৃঢ়। এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, মস্কো ইতিমধ্যে ভেনেজুয়েলায় সামরিক প্রযুক্তি সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি এক নতুন শীতল যুদ্ধের সূচনা হতে পারে, যেখানে মার্কিন যুদ্ধজাহাজের ঠিক বিপরীতে দাঁড়াবে রাশিয়ার প্রভাবলয়। এক প্রজন্ম আগে যেখানে সোভিয়েত পতাকা উড়েছিল কিউবায়, আজ সেখানে আবার তার ছায়া পড়ছে ভেনেজুয়েলার আকাশে। আর বিশ্বের চোখ এখন পুতিনের দিকে, যে মানুষটি জানেন দাবার বোর্ডে কখন রাজাকে সরাতে হয় আর কখন স্রেফ এক ঘুঁটি দিয়ে পুরো খেলা বদলে দেওয়া যায়। আমরা কথা বলবো, কিন্তু মাথা নত করব না, খামেনির কঠোর জবাব ট্রাম্পকে। ইরানের আকাশে আবারও বাজল প্রতিবাদের বজ্রধ্বনি। তেহরান থেকে ছড়িয়ে পড়ল এক কণ্ঠস্বর, দৃঢ়, নির্ভীক, অবিচল।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে তীব্রভাবে ব্যঙ্গ করে বললেন, তিনি যদি মনে করেন আমাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তবে তিনি স্বপ্ন দেখতে থাকুন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে ইরানের এই বার্তা ছিল বিদ্যুতের মতো তীক্ষ্ণ। অধিকৃত ফিলিস্তিন সফরে গিয়ে ট্রাম্প ইসরায়েলি নেতাদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ইরানকে শান্তি গ্রহণ করতে হবে, কিন্তু খামেনির কণ্ঠে এলো শীতল প্রত্যুত্তর, আমরা কথা বলবো কিন্তু মাথা নত করব না। তেহরানের ভাষ্য অনুযায়ী ট্রাম্পের সফর ছিল একটি মরিয়া প্রচেষ্টা, ইসরায়েলি নেতাদের মনোবল বাড়াতে, তাদের ভয় ঢাকতে, কারণ সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে তারা এমনভাবে পরাজিত হয়েছিল যা নিজেরাই বিশ্বাস করতে পারেনি। খামেনি বলেন, রাষ্ট্রপতির কথাবার্তা ও আচরণে স্পষ্ট তারা মরিয়া, তারা ভেঙে পড়েছে, আর তিনি গিয়েছিলেন তাদের খালি আশা দিতে। তিনি আরো যোগ করেন, এই কথাগুলো কেবল সেই ধরনের মানুষদের জন্য বলা হয় যারা নিজেরাই আর কোনো আশা খুঁজে পায় না, জবরদস্তি নয়, আলোচনা। ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন ব্যবসায়ী, আমি ইরানের সঙ্গে চুক্তি করতে চাই। কিন্তু খামেনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, যে চুক্তি ধমক দিয়ে শুরু হয় সেটি কোনো চুক্তি নয়, সেটি জবরদস্তি। ইরানি জাতি জবরদস্তির কাছে মাথা নত করবে না। তিনি আরো বলেন, আসুন বসে কথা বলি, ফলাফল স্পষ্ট হয়ে উঠুক। কিন্তু আমাদের উপর অন্য দেশের মতো চাপ সৃষ্টি করে কিছু আদায় করা যাবে না। ইরান কখনো জোর জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। এই এক বাক্যে যেন ধ্বনিত হলো ইরানের আত্মমর্যাদার অটল ঘোষণা, আমরা স্বাধীন, আমরা অবিচল। খামেনি ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরকার বিশৃঙ্খলাও তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকার বিভিন্ন রাজ্যে 7 মিলিয়ন মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তোমরা আগে তোমাদের সেই জনগণকে শান্ত করো, তারপর অন্য দেশের ব্যাপারে কথা বলো। তিনি আরো যোগ করেন, আমেরিকা অন্য দেশে হস্তক্ষেপ করে, সামরিক ঘাঁটি তৈরি করে, কিন্তু আজ সন্ত্রাসবাদের আসল প্রতীক তারাই। ইরানের বার্তা দৃঢ়, স্পষ্ট, চূড়ান্ত। এই সমস্ত বক্তব্যের মধ্যে এক সুর স্পষ্ট, ইরান কথা বলতে চায় কিন্তু আত্মসমর্পণ নয়, তারা আলোচনায় রাজি কিন্তু আত্মমর্যাদা বিকিয়ে নয়। তেহরান এখনো দাবি করে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু তার নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেবে না, আমরা আমাদের পথেই থাকব। এই বার্তা যেন মধ্যপ্রাচ্যের বাতাসে ছড়িয়ে পড়ছে। ট্রাম্পের সফর শেষ হয়েছে, কিন্তু তেহরানের প্রতিধ্বনি এখনো কাঁপাচ্ছে কূটনৈতিক মঞ্চ। এক জাতি যে মাথা নত করতে শেখেনি, এক নেতা যিনি বলেন, স্বপ্ন দেখতে থাকুন, আমরাও আমাদের পথেই থাকব। এ যেন ইতিহাসের পুরনো পাঠের নতুন পুনরাবৃত্তি। ইরান কথা বলে না কোমল স্বরে, বরং আগুনে ভেজা আত্মমর্যাদার ভাষায়। আর আজ সেই ভাষা আবার কাঁপিয়ে দিল বিশ্ব রাজনীতির অস্থির প্রান্তরকে। ওয়াশিংটনের নীরব করিডোরগুলোতে এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরছে তা হল, সৌদি আরব কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাপার নিচে ঢুকতে চাইছে? মধ্যপ্রাচ্যের বালুকা বেলায় যখন নতুন নতুন যুদ্ধের হাওয়া বইছে, তখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া। এমন একটি চুক্তি যা বলবে সৌদির ওপর আক্রমণ মানে আমেরিকার ওপর আক্রমণ। এটাই এখন রিয়াদের সবচেয়ে বড় কূটনৈতিক লক্ষ্য। চুক্তির পটভূমি, নিরাপত্তার রাজনীতি। ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, MBS আগামী মাসে হোয়াইট হাউসে গিয়ে এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চান। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষর হতে পারে, যদিও বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। এই চুক্তি হবে অনেকটা যুক্তরাষ্ট্র কাতারের চুক্তির মতো, যেখানে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে, কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি সামরিকও। কিন্তু এই ঘোষণার পরেই উপসাগরীয় অঞ্চলে আলোড়ন পড়ে যায়, কারণ ঠিক তার আগেই ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এটি কেবল হামাস বা কাতারের বিষয় ছিল না, বরং উপসাগরীয় দেশগুলো হঠাৎ বুঝে গেল তাদের আঞ্চলিক নিরাপত্তা কতটা অনিশ্চিত। রিয়াদের ভয় ও ট্রাম্পের সুযোগ। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তার অভিভাবক মনে করে, কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, গাজায় যুদ্ধ এবং ইরানের ছায়া ঘনিয়ে আসায় MBS বুঝেছেন নতুন বাস্তবতায় পুরনো বন্ধুত্ব যথেষ্ট নয়। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার প্রশাসন বলছে, আমরা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে আগ্রহী, তবে কিছু রাজনৈতিক শর্ত থাকবে। সেই শর্তের নাম ইসরায়েল। আগে বাইডেন প্রশাসনের সময় সৌদি আরব চেষ্টা করেছিল এমন একটি নিরাপত্তা চুক্তির যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণ ও গাজা যুদ্ধ সেই পরিকল্পনা ভেস্তে দেয়। এখন এমবিএস পরিষ্কার করে দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসন এক জটিল অবস্থায়। একদিকে প্রতিরক্ষা জোটের সুযোগ, অন্যদিকে ইসরায়েলের রাজনৈতিক চাপে ফাঁদে পড়ার ভয়। চুক্তির সম্ভাব্য রূপ। সৌদি কর্মকর্তারা বলছেন, এই চুক্তি হবে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির এক নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র সৌদি মাটিতে স্থায়ী ঘাঁটি বাড়াতে পারে, স্যাটেলাইট ও সাইবার নিরাপত্তা সহযোগিতাও জোরদার হতে পারে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপ এর বিশ্লেষক ফিরাস মাকসাদ বলেন, এটি কাতারের চুক্তির চেয়েও বড় হবে। এমবিএস এখন যে $1 ট্রিলিয়ন উন্নয়ন পরিকল্পনা চালাচ্ছেন তার জন্য নিরাপত্তা সহযোগিতা অত্যন্ত জরুরি। তবে সব বিশ্লেষক একমত নন। আরব উপসাগরীয় রাজনীতি বিশ্লেষক হুসেন ইবিশ মনে করেন, ট্রাম্পের ইসরায়েল প্রীতি হয়তো এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন একটাই, সৌদি আরব কি নিজের নিরাপত্তা চাইছে, নাকি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার নতুন অধ্যায় শুরু হচ্ছে? কারণ ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি কখনো শুধু প্রতিরক্ষা নয়, তার সঙ্গে আসে শর্ত, প্রভাব ও রাজনীতির বোঝা। তবুও যখন উপসাগরের আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের হুমকি ঘুরে বেড়ায়, তখন এমবিএস হয়তো ভাবছেন নির্ভরতার হাতলই নিরাপত্তার হাতল হতে পারে।